দর্শক, আইন টিভির পর্দায় আমি আন্দ্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই অনুষ্ঠানে আমরা প্রপার্টি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আমাদের সাথে যে তথ্য দিয়ে আমাদের যে উপকার করে থাকেন এই কমিউনিটির একজন সনাতনী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেক, ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশে একটা বিশেষ দিন, সবাই চেষ্টা করছে যে নতুন যে বাংলাদেশের পরিচালনার জন্য কাকে দায়িত্ব দেবে সেই বিষয়ে আজকে ভোট হচ্ছে। যাই হোক না কেন, আমরা সবার জন্য শুভকামনা করে এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা যারা প্রবাসীতে থাকি সবার মন পড়ে থাকে দেশে, এবং সবাই সেই প্রবাসীতে থেকে দেশের জন্য অনেক কিছুই করতে চায়। যেহেতু আমরা এটা প্রপার্টি বিষয় অনুষ্ঠান, সেই প্রপার্টির মাধ্যমে বা এই বিষয়ে আমরা প্রবাসী থেকে কিভাবে আমরা দেশের জন্য কিছু করতে পারি সেই বিষয়ে আমরা অনুষ্ঠান প্রথমে আমরা আলোচনা করব। আমরা অনেকেই জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে আমাদের দেশ থেকে বিভিন্ন কাজের জন্য যায়, সেই কাজে করে থাকে। অনেক সময় স্কিল যায়, অনেক আনস্কিল যায়। সেই বিষয়ে আমরা প্রবাসীদের যারা আছি বিভিন্নভাবে দেশের বিভিন্ন পর্যায়ে সাহায্য করে থাকেন। সেই সাহায্যতে কীভাবে আমরা এই প্রপার্টি বিষয়টা ইনক্লুড করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনার আগে আমরা কিছু তথ্য দেখেছি। এই ইউকেতে এবং ইউরোপে আমরা আলোচনা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে যে অনেক শর্টেজ আছে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রি, প্রপার্টি ইন্ডাস্ট্রিতে শর্টেজ আছে। আমাদের সেই প্রপার্টি শর্টেজ আছে এবং স্কিল লেবারের শর্টেজ আছে, এবং এই শর্টেজগুলো আমরা কিভাবে প্রবাসীতে থেকে আমরা দেশের লোকদের জন্য কাজ করতে পারি সেভাবে আমরা আলোচনা করব। আমরা আলোচনার আগে আমরা একটা ছোট্ট একটা নিউজ দেখেছি, বলছে যে এই দেশে একটা প্রতিষ্ঠান আছে যারা ম্যাটেরিয়াল সাপ্লাই করে, স্ক্রুফিক্স। তারাই বলছে যে এখন থেকে 2030 সাল পর্যন্ত প্রায় 250,000 লোক ট্রেড শর্টেজ হবে। সেই শর্টেজটা আমরা কিভাবে এখান থেকে বা দেশ থেকে করতে পারি সেই বিষয়ে আমরা চলে যাই আলোচনায়। যে আমরা অনেকদিন ধরে আলোচনা করছিলাম এই শর্টেজটা, প্রবাসী শর্টেজ, এবং আমরা আলোচনা করছিলাম যে আমরা যখন বাংলাদেশ থেকে আমরা বিদেশে যাই, অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ইনফরমেশনের কারণে হোক বা তার সঠিক সেই তার দক্ষতার কারণে হোক, দেখা যাচ্ছে যে যেই কাজের জন্য যাচ্ছে সেই কাজটা সে করতে পারে না। যেহেতু করতে পারে না, তাকে অন্য ট্রেডে দিয়ে যায়। এই কারণে একটা খারাপ ধারণা একটা আমাদের আছে। এই বিষয়টা যদি আমাদের একটু খুলে বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে প্রথমেই সমগ্র বাংলাদেশিদেরকে, বাংলাদেশে যারা আজকে একটা ইলেকশনে যারা পার্টিসিপেন্ট করেছেন, যারা ধন্যবাদ জানাই, যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট কার্যক্রমের সাথে যারা যুক্ত ছিলেন, যে সমস্ত নিরাপত্তাকর্মী ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা। এটা আমার মনে হয় আমার বয়স 40-এর একটু উপরে প্রথম কোনো ইলেকশন যেখানে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে, একজনের কথা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো আমরা একটা আধুনিকতার দিকে যাচ্ছি, আমরা একটা বেটার বাংলাদেশের দিকে যাচ্ছি। আজকে যেহেতু আমাদের যে এই প্রোগ্রামটা ড্রিম হোম, তাহলে আমরা, আর আপনি যেহেতু প্রশ্নটা করেছেন যে বাংলাদেশিরা বিদেশে কি অবস্থান করতে পারে এবং এই দেশে 250,000-এর মতো স্কিল আপনার ওয়ার্কার লাগবে অ্যাকর্ডিং টু স্ক্রুফিক্স এই দেশটাকে গড়ার জন্য। তো আমরা আজকে বলতে পারি যে ড্রিম অ্যাব্রড, বাংলাদেশিদের জন্য বিদেশে যাওয়াটা একটা স্বপ্ন। এই স্বপ্নটা কিভাবে, আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আজকের এই যে ইলেকশনে পার্টিসিপেট করেছে, কিন্তু তার মধ্যে বৃহত্তর যে দুটি জোট ছিল, বিএনপি এবং তার অঙ্গ বা সঙ্গী যারা, এবং জামায়াত ইসলাম এবং তার সাথে আরও 10 বা 11 দল যারা ছিল, তারা সবাই কিন্তু একটা ইস্তেহার দিয়েছিল। তারা সবাই আপনার বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল। তার মধ্যে আমি মনে করি যে বিএনপি, যারা আমরা আনঅফিশিয়ালি যাদেরকে ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন জানাতে চাই, আইএমটিভির পেজে মাত্র অনুষ্ঠানের একটু আগেই যেটা দেখলাম যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তো কনগ্রাচুলেশন জানাই বিএনপিকে। বিএনপির 2-3টা জিনিস আমি বলবো যে এটা মেবি বাংলাদেশের জন্য খুব ইতিবাচক হবে ইন টার্ম অফ, আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশিদের, আপনার যে প্রশ্নটা, বাংলাদেশিদের যে আপনার স্কিলটাকে নিয়ে যে কাজ করা, বাংলাদেশি মানুষগুলোর যে স্কিল নিয়ে কাজ করা, এটা নিয়ে যখন আপনার বিএনপির যে ইস্তেহারে, সেই ইস্তেহারেই কিন্তু ছিল যে তারা স্কিলটাকে ডেভেলপ করবে এবং চেষ্টা করবে যাতে করে যে সমস্ত বাঙালিরা বিদেশে যাচ্ছে
তাদেরকে সপরিমাণ বা যেই দেশের যে চাহিদা সেই চাহিদাগুলো যাতে মেটাতে পারে সেই চেষ্টাটা কিন্তু তারা করবে। তাদের যেই আপনার স্কিল ডেভেলপমেন্টের যে তারেক রহমানের অনেকগুলো বক্তব্য আমরা শুনেছি, প্রত্যেকটা বক্তব্যেই কিন্তু তিনি এই জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন। তো আশা করি আগামীর বাংলাদেশ যেরকম পুরো ইউরোপে আসলে যে কনস্ট্রাকশন, আমরা যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটার কথা বলি, আরও কিন্তু অন্য অন্য সেক্টরেও মানুষ প্রয়োজন। আমার বক্তব্যে, আমি বিভিন্ন সেমিনারে, সব জায়গায় কিন্তু আমি বলার চেষ্টা করি বাংলাদেশ হতে পারে আরেকটা চায়না। আমরা চায়নার যে মডেলটা, সেই মডেলটাকেই কপি করতে পারি। আমাদের যেহেতু মানুষ আছে, সে মানুষগুলোকে যদি আমরা দক্ষতা দিতে পারি, আমাদের যেহেতু মানুষ আছে, সে মানুষগুলোকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি, আমাদের দেশে যেরকম কাজে লাগবে, যেরকম আমরা রেডিমেড গার্মেন্টসে পৃথিবীর মধ্যে নাম্বার 2, সেরকম কিন্তু আমরা অন্য অন্য ইন্ডাস্ট্রিতেও আমরা কিন্তু ব্যাপক উন্নতি সাধন করতে পারি স্কিলের মাধ্যমে। বাংলাদেশের ভিতরেও আমরা পারি, এবং যে সমস্ত ভাই বোন যারা এই স্কিলটা অর্জন করবেন ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েও একটা ভালো বেতনে চাকরি করতে পারবে। একটু যুক্ত করতে চাই, আপনি যে বলছিলেন যে একটা নতুন একটা পরিবর্তন দেখতে যাচ্ছি, এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা, এবার যে নির্বাচনে যেটা হয়েছে আর কি, যে তরুণ প্রজন্ম কিন্তু এগিয়ে আসছে, যেটা অন্য বড়ভাবে দেখা যায়, এবং তাদের একটা মানে সুন্দর দিন দেখার জন্য তারাও আগ্রহী। তো তাদের জন্য যদি আমরা আপনি কিছু দেখুন, আমি তো আসলে মানে রাজনীতি অত বুঝি না, বাট এখানে যে জিনিসটা আপনি দেখবেন, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আসলে বাংলাদেশিদের কাছে ইলেকশনটা একটা, যেরকম আমাদের ঈদ, পূজা, ক্রিসমাস যেরকম আমাদের একটা উৎসব, তো ইলেকশনটাও কিন্তু বাংলাদেশিদের কাছে, আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের কাছে একটা উৎসব। তো এই জন্যই অনেকেই কিন্তু বলছিল, আমি তাদের মানে কথা থেকেই কোট করে বলছি, যে এই উৎসবটা, আমি যেটা বললাম যে এটা মনে বাংলাদেশের প্রথম ইলেকশন যেখানে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে, মানে মানুষ মারা যায়নি। দেখুন, এখানে ইউকেতে ইলেকশন হয়, আমি বেশ কয়েকটা ইলেকশন দেখেছি গত 20 বছর প্লাস বা 21 বছর, আপনি যাই বলেন না কেন। তো এখানে কিন্তু কখনোই আমরা এই বিশৃঙ্খলা দেখি না, এখানে কিন্তু কখনোই আমরা এই আপনার মারামারি দেখি না। বাট আমাদের দেশে কিন্তু এটাই ছিল প্রচলন। এই প্রচলনটা থেকে বাইরে আসা, আমরা আরেক ভাই বলছিলেন যে আমাদের বাংলাদেশিদের প্রবলেম হচ্ছে আমরা দল অন্ধ, মানে আমরা দলের বাইরে কিছু বুঝি না। এই যে তরুণ প্রজন্ম দলের বাইরে এসে আসলে একটা যে মানে রাজনীতি ভবিষ্যৎ দেখার নেতারা আসলে ড্রিম দেখবেন, আর ওই ড্রিমটা নিয়েই দেশ গড়ার কাজে তারা কাজ করবেন। যে আমি মনে করি যাদেরকে জয়ী করা হয়েছে বা যারা জয়ী হতে যাচ্ছে, তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে যেটা বললাম স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে বা 20 কোটি যাই বলেন না কেন, এবং 1.5 কোটি প্রবাসীদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু, আর এবারই কিন্তু প্রথমবার আমরা ভোট দিতে পেরেছি, যারা প্রবাসী বাংলাদেশি আছেন বা যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন, যারা প্রবাসী আছেন, তারা কিন্তু ভোট দিতে পেরেছে। তো আমি মনে করি যে এই যে ইয়াং জেনারেশন বা আমরা যাদেরকে জেনজি বলি, যাই বলি না কেন, আমরা পজিটিভ অর্থে বলি আর নেগেটিভ অর্থে বলি, তারা কিন্তু নতুন বাংলাদেশকে তারা কিন্তু তাদের মতো করে গড়বে। এই নতুন বাংলাদেশে কিন্তু ট্রেডিশনাল রাজনীতির যেই আপনার ধারাটা ছিল, এটা কিন্তু হবে না। বাংলাদেশ কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে। একটা দেখুন, 17 বছরের একটা রেজিম আপনার আর নেই। এখন আবার নতুন ইলেকশন হয়ে যেরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ধারণা করতে, এগুলো কিন্তু হয়নি। এখন কথা হচ্ছে যে প্রতিশ্রুতি, এখন 5 বছরে যদি যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে, 5 বছর বিএনপি যদি ভালো না করে, বিএনপিকেও কিন্তু আবার সেই পরাজয় বরণ করতে হবে। তাই আমি মনে করি এই উন্নত দেশগুলোতে যেরকম ছিল, এইরকমভাবে যদি ইয়থ ডেভেলপমেন্টের উপরে যদি যেরকম বিএনপি অঙ্গীকার করেছে, আমি সবসময় এই দেশের সরকারের সমালোচনা করি। এগেইন এখানে বলতে চাই, এটা যদি বিএনপির পলিটিক্যাল ডায়লগ হয়ে থাকে, ডিফারেন্ট ইস্যু, বাট স্কিল ডেভেলপমেন্ট এবং আপনার ইয়থ ডেভেলপমেন্ট নিয়ে, আপনার বিদেশে কর্মসংস্থান নিয়ে, এবং বাংলাদেশে মানুষদেরকে, বেকার যেই মানুষগুলো আছে তাদেরকে ট্রেন আপ করা নিয়ে বিএনপির যে অঙ্গীকার, তাদের যে নির্বাচনী ইশতেহার, এটাকে যদি পলিটিক্যাল ডায়লগের মধ্যেই না রাখে, এটাকে যদি বাস্তবায়ন করে, তাহলে আমি মনে করি এই বহির্বিশ্বে, আপনি যেরকম বললেন ইউকেতে 250,000 স্কিল ওয়ার্কফোর্স দরকার, সারা দুনিয়ায় 10 কোটি মানুষ দরকার আগামী 5 বছরে। পরবর্তী আমরা ইউরোপেও চলে যাব। আমরা একটু
আমরা সবসময় যখন আলোচনা করে থাকি আমরা হয়তো বা বলে থাকি যে সরকার এটা করেন, সরকার ওখান থেকে আমরা একটু যে বেরোয় এসে যদি আমরা একটু দায়িত্ব নেওয়ার চেষ্টা করি, যে এই কারণে আমি আপনার কাছে বলছি দায়িত্ব নেওয়ার যদি চেষ্টা করি, কারণ কি আমরা এই জিনিস ইনফরমেশন জানি, যারা আমরা প্রবাসীতে আছি অনেকদিন ধরে আছি, মোটামুটি আমরা খেয়ে পড়ে বেঁচে থাকছি। আমরা কিন্তু ওই লোকগুলোর দিকে, বাংলাদেশ কিন্তু বেঁচে আছে আমাদের, দেখা যাচ্ছে আমরা যেটা সবসময় শুনি যে রেমিটেন্স যোদ্ধা যারা বিভিন্ন দেশে যায় এবং আনস্কিল ওয়ার্ক করে, তারাই কিন্তু দেশের জন্য কন্ট্রিবিউট করছে। এখন যারা আমরাও কিন্তু আমাদের কিন্তু মনের মধ্যে, যদিও আমরা প্রবাসে থাকি, কিন্তু আমাদের মধ্যে সবসময় থাকে দেশের জন্য কিছু করা, এবং অনেকেই কিন্তু করছে। যেহেতু আমাদের এটা আমরা একটা প্রপার্টি বিষয় নিয়ে করি, এবং আমরা যেহেতু জানি যে অনেক স্কিল শর্টেজ আছে, শুধু ইউকেতে না, ইউরোপে অনেক জায়গা আছে, এই জিনিসটাকে আমরা মানে অপরচুনিটি হিসেবে আমরা প্রবাসী, তারা কিভাবে এটাকে আমরা প্রমোট করতে পারি দেশে? আমি সবসময়, আজকে যেহেতু ইলেকশন, বছরে 5 বছরে একবার ইলেকশন হয়, আমরা আমাদের যে প্রপার্টির বাইরে আমরা আলোচনা করতেই পারি আমাদের বাঙালি ভাই বোনদের জন্য। এখন দেখুন, এখানে ইউরোপে বা সারা দুনিয়াতে বাঙালিদের চাহিদা বা আপনার যেই নিডটা, বা আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, এটা কিন্তু দেখুন, আমি জানি না এই শব্দচয়নটা বা এই ডায়লগটা কোন সাংবাদিক বা কোন পলিটিক্যাল নেতা কে বা কারা বলেছেন যে আপনার রেমিটেন্স যোদ্ধা। আমাদের দেশে 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হয়, তখন কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়। তারা হচ্ছে যোদ্ধা যারা দেশটাকে স্বাধীন করেছে। তারপরে হ্যাঁ, ভাল লাগে, যেহেতু আমি নিজেও একজন প্রবাসী, আমাদেরকে যখন বলা হয় রেমিটেন্স যোদ্ধা, তার মানে হচ্ছে যে আমরা সবাই একটা কন্ট্রিবিউশন করছি আমাদের দেশটা গড়তে। এখন আপনি যদি দেখেন বিভিন্ন, আমি সবসময় বলি যে বিভিন্ন মিডিয়াতে যদি আপনি দেখেন, এটা কিন্তু 35 to 40 বিলিয়নের ইন্ডাস্ট্রি। বাঙালি যেই আপনার রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে প্রপার চ্যানেলে হুন্ডির মাধ্যমে বিভিন্নভাবে তার এখানে কিন্তু এস্টিমেটেড আপনার 35 থেকে 40 বিলিয়ন এ ইয়ার। আপনার যদি আপনি দেখেন তো এত পরিমাণে টাকা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যায়। তা এর চেয়ে বেশি অর্থনীতিতে ইনজেক্ট হয় রেডিমেড গার্মেন্টসে, যেটা আমরা দুনিয়ার মধ্যে সেকেন্ড। তার মানে হচ্ছে কি, দেখুন আপনার এই অর্থনীতিটাকে, বাংলাদেশের অর্থনীতিটাকে টিকিয়ে রাখার জন্য রেমিটেন্স যোদ্ধাদের অবদান কিন্তু অপরিসীম। এখন কথা হচ্ছে যে সবচেয়ে লজ্জার বিষয়, এটা আমি এজ এ মানে আপনার বাংলাদেশি হিসেবে এটা আমার অনেক সময় আমার কাছে লজ্জা লাগে। কারণ হচ্ছে যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম আওয়ারলি রেটে কাজ করি। এখন এটা কিভাবে? কারণ হচ্ছে আপনি যদি যত বাংলাদেশি আছে তারা যে পরিমাণ টাকা পাঠায়, এটাকে যদি পার আওয়ার 8 আওয়ার এ ডে যদি স্ট্যান্ডার্ড হিসাব করে আপনি যদি দেখেন, তখন আপনি দেখবেন যে বাংলাদেশি টাকায় এটা হয় 80 থেকে 120 টাকা এভারেজ। আপনি যদি দেখেন, ধরে নিলাম 100 টাকা মিডিলে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান 450 রুপি এবং 480 রুপি। পাকিস্তানিরা আরও বেশি টাকা ইনকাম করে পার আওয়ার এভারেজে। তো তার মানে কি, আমরা কিন্তু 450 রুপি, তার মানে 500 টাকার থেকেও কিন্তু বেশি। আর আমরা যদি 120 টাকা হাইস্ট যেই পয়েন্টটা, এটাও যদি দেই, তার থেকেও কিন্তু তারা আমাদের থেকে 4 গুণ বেশি। তার মানে কি, যে ভারত বা পাকিস্তান এমন একটা সিস্টেম রেখেছে যে সিস্টেমে তার দেশের মানুষগুলো যখন বিদেশে যাচ্ছে তখন তারা একটা স্কিল নিয়ে যাচ্ছে। আমার দেশের মানুষ লেবারের জন্য যাচ্ছে, পাকিস্তানিরা বা ইন্ডিয়ানরা হয়তো ওই লেবারের সুপারভাইজার হিসেবে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে ওই টেকনিক্যাল নলেজটা নিয়ে যাওয়া বা প্র্যাকটিক্যাল নলেজটা নিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। তো আমি আশা করব যে এই যে নতুন সরকার, তাদের যে আপনার ইয়র্থ ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম আছে, স্কিল ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমে যেরকম প্রমিস করেছে, আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস, যে আগামী 5 বছরে বাংলাদেশে এই যে 35 থেকে 40 বিলিয়ন, এটা ডাবল করা সম্ভব। এবং 10 বছরে এটা আমি মনে করি এটা $150 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হতে পারে। এবং আপনি চিন্তা করে দেখুন, এত আমরা বিভিন্ন জায়গায় নেগেটিভভাবে শুনি, এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু দেশটার উন্নতি হচ্ছে। এই 35 থেকে 40 বিলিয়ন একটা খাত থেকে যাচ্ছে, আর এটা হচ্ছে সেকেন্ড ইনকাম। তো এখন এটা যদি 5 গুণ হয়, একবার চিন্তা করে দেখুন আমাদের দেশটা, আমাদের বাংলাদেশটা কত সুন্দর হবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার সাথে আমি একমত, যেটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা কিন্তু যারা বিদেশে যাই কাজ করি, তার মানে সিংহভাগই কিন্তু ধরেন আনস্কিল হিসাবে যাচ্ছে আর কি। ওইটাকে কিভাবে আমরা একটু কনভার্ট করতে, আপনি যে বললেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের কথা, যে ওইটাকে আমরা কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়ে বা এই ইনফরমেশনটা কিভাবে তাদেরকে আমরা পৌঁছে দিয়ে, কারণ আমরা আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে, যারা আনস্কিল হিসাবে যাচ্ছে
তারা হলো বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে। দেখা যাচ্ছে যে তারা যেই চ্যানেলের মাধ্যমে যাচ্ছে, যারা যেই অর্থটা তারা অন্য চ্যানেলকে দিচ্ছে, ওই অর্থটাকে কিভাবে কাজে লাগিয়ে আরেকটু স্কিল বাড়িয়ে তার সেই নিজেকে এস্টাবলিশ করতে পারে, আমি আনস্কিল ওয়ার্কার না, আই নো সামথিং, এবং আমি এই বিষয়ে পারদর্শী, সে তখন সে কী করতে পারবে, সে কোনো একটা বিষয় যখন আসে সে বার্গেন করতে পারবে যে এইটা কী করা যায়। দেখুন, এই জন্য আগামীর যে প্রধানমন্ত্রী হবে হি ও সি হোয়াট এভার, গাটস থাকতে হবে। যে আপনার বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে তার গাটস থাকতে হবে। যে আপনার যুব মন্ত্রণালয়ের সচিব থাকবে, মন্ত্রী থাকবে, তাদের গাটস থাকতে হবে। কারণ হচ্ছে আপনি দেখেন, একটা ইন্ডিয়া থেকে আমার কিছু বন্ধু বান্ধব আছে, প্র্যাকটিক্যালি যদি আমি বলি, কেরালা থেকে যদি একজন সৌদি আরবে যেতে চায়, আপনি জানেন কত টাকা লাগে? 1,80,000 টাকা, 1,80,000 রুপি, 2 লাখ টাকা। বাংলাদেশ থেকে কেন 4.5 লাখ 5 লাখ টাকা লাগে? সিন্ডিকেট। আপনার এখন কথা হচ্ছে যে সরকারের সদিচ্ছা থাকতে হবে। আমি বলছি না যে হ্যাঁ আজকে এই 5 লাখ টাকাটা 3 লাখে নিয়ে আসুক, বাট সরকার যদি চাই পারবে। বা ইট ইজ অ্যাবসোলুটলি একটা এমন একটা জায়গা, যে জায়গাটাতে আপনি শুধু ইলেকশনের আগেই বলছেন জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণের ছাড়া আপনার উপায় নাই। যখন আপনি চেয়ারে বসবেন, ইটস টাইম টু সি নাও যে আমার যে মন্ত্রী হবে সে, দেখুন সৌদি আরবে আমাদের সবচেয়ে বেশি মিডল ইস্টটা আপনি যদি দেখেন, গত 40 বছরে উই বিল্ড মিডল ইস্ট। আমাদের মানুষ, আমরা সিঙ্গাপুরকে আমরা বিল্ড করেছি, পুরো মিডল ইস্টকে আমরা বিল্ড করেছি, বাট উই ডোন্ট হ্যাভ গাটস। আমাদের যারা আছেন, আমি আশা করি তারেক রহমান সাহেব অনেক দিন এই দেশে ছিলেন, তো ওনার বাচ্চা কাচ্চাও এই দেশে বড় হয়েছেন, বাট আই ওয়ান্ট টু সি এ চেঞ্জ। এখানে পয়সা দেখুন, ধরে নিলাম যে হ্যাঁ পলিটিক্যাল লিডাররা লেফট অ্যান্ড রাইট কিছু করবে। 40 বিলিয়নে যদি বা 35 বিলিয়নে যদি আপনি 10 টাকা চুরি করতে পারেন, 150 বিলিয়ন এই দেশের ইনকামটা বাড়ায়, তো আপনি 30 টাকা চুরি করতে পারবেন। বাট দে আর নট ইন্টেলিজেন্ট দ্যাট ওয়ে। এখন একটু পার্টিকুলার দিকে যাই, কারণ আমি যেহেতু আমরা ইউকেতে আছি বা ইউরোপ নিয়ে আমরা একটু, যেহেতু আমাদের পরিধিটা খুব ইজি আর কি, অ্যাক্সেসটা খুব ইজি, যেটা যে সমীক্ষাতে বলছে যে কতগুলো ট্রেডের লোকরা এটা মানে হন্য হয়ে খুঁজছে, যেমন ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, জয়েনারি, প্লাম্বার, হিটিং ইঞ্জিনিয়ার, ব্রিকলেয়ার, রুফার এবং ওয়েল্ডার এবং জেনারেল স্কিল। ঠিক আছে, এইগুলো কেন বলছি, কারণ আপনি যদি একটু প্র্যাকটিক্যালি বলেন যে এই স্কিলগুলো কোন লেভেলে উঠতে হলে তারা এখানে আসতে পারবে, এবং ওটা হওয়ার জন্য আসলে কি কি বিষয়গুলো পদক্ষেপ। দেখুন, এর জন্য 6 মাসের একটা কোর্স অথবা 1 বছরের কোর্স অথবা 3 বছরের কোর্স যদি কেউ করে, বা ইফ ইউ ডু এ ডিপ্লোমা ইন 12 মান্থ, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। যে কাজগুলো দেখুন, এখানে একটা মানে কনস্ট্রাকশনের একটা লেবার আসা আর একটা প্লাম্বারের লেবার আসার মধ্যেও ডিফারেন্স। একটা আমাদের মানে বি প্র্যাকটিক্যাল, আমার কাছে যদি কেউ আসে, আমি দেবো একটা প্লাম্বারের যে আপনার লেবার থাকবে সে মিনিমাম 120 টাকা পাবে, আর যে নর্মাল জেনারেল লেবার থাকবে সে 100 টাকা পাবে। এখানে 20 পাউন্ডের কিন্তু ডিফারেন্ট। পুরো ইউরোপে যান, আপনি মিডল ইস্টে যান, সব জায়গায় কিন্তু এক। এখন দেখুন, আমাদের সবচেয়ে বড়, ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, কারো গায়ে কাটাও লাগতে পারে, আগুন লাগতে পারে, বাট আই নিড টু সে ইট। এখন দেখুন, এখানে আমরা যখনই কোনো একটা আপনার প্রোগ্রাম চালু করি, এটা হিরিক লাগে সরকারি টাকা চুরি করার। ইট বিকামস এ ওয়ে অফ লাইক গেটিং সো মাচ মানি ফ্রম দ্য গভর্নমেন্ট। এটা যাতে না হয়, এখানে মানুষের জন্য আপনি কম্পিউটারে কাউকে আপনি একটা শর্ট কোর্স করাবেন, প্লাম্বিংয়ে একটা শর্ট কোর্স, ধরেন আমি ব্রাহ্মণবাড়িয়া ছেলে, ব্রাহ্মণবাড়িয়াতে যদি আপনার চায়নার সাথে একটা তুলনা করি, চায়নাতে আপনি যদি যান, আপনার চায়নার যেই প্রভিন্সে কাঠের কাজ করা হয়, ওই প্রভিন্সে আপনি কখনোই মেটালের কোনো কাজ করতে পারবেন না। এবং যে প্রভিন্সে কাপড়ের কাজ করা হয়, ওই প্রভিন্সে কখনোই আপনার ইলেকট্রিশিয়ানের কাজ হবে না। যেই প্রভিন্সে ইলেকট্রনিক্স গুড থাকে, ওইখানে আবার অন্য জিনিস নাই। তা আমরা কেন পারি না? আমাদের যে দেশটা, এখানে দেখুন, আমরা উই ক্যান অ্যাবসোলুটলি কপি চায়না। আপনি চায়নারা গত 50 বছরে চাইনিজরা কি করেছে, এক্স্যাক্টলি সেম জিনিসটা বাঙালিদেরকে দিয়ে কপি করান। আমরা চাইনিজদের থেকে 10 গুণ ভালো করব। মানুষ বলবে যে আমরা এই ফেথফুল না, আমরা এই না, আমরা অনেস্ট না, অ্যাবসলিউটলি নট ট্রু। আমরা যখন সুযোগ থাকে তখন কিন্তু আপনি যে সুযোগের কথা বলেন, যেহেতু আমরা আলোচনা করছিলাম যে আমরা প্রবাসী যারা থাকি তারা দেশের প্রতি আমাদের টান আছে এবং সব কিছু আমরা করতে চাই, যেহেতু যারা যেই দেশে স্ট্যাবলিশ আছে, আমি জানি না এটা কতটুকু কার্যকরী হবে, ধরেন কোনো যদি সে যদি কিছু করতে চায়, ইনফরমেশন দিয়ে ওগুলো করতে পারে। এর ক্ষেত্রে হাব একটা যদি প্রত্যেক দেশে কোনো যদি একটা প্রতিষ্ঠান করে যদি হাব যেতে, কেউ যদি ধরেন পোল্যান্ডে যেতে চায় এবং পোল্যান্ডে যদি কোনো একটা হাব থাকে, এবং আমি চাই না যে যেহেতু আমরা সাহায্য করতে চাই, এটা ভলেন্টারি হলে বেটার, যে সে হাবে আমি পোল্যান্ডের অমুক কোম্পানিতে যেতে চাই, ক্যান ইউ প্লিজ, আমি এরকম কোনো কিছু। আমি আপনাকে একটা কথা বলি, আপনি এখন হয়তো মানুষ ভাববে যে আমি মানে কেন বলছি,
আমি ইংল্যান্ডের এই যে ম্যানচেস্টার বলেন, মানে লন্ডন বলেন, আপনার স্কটল্যান্ডে এবং ওয়েলসের বিভিন্ন জায়গায় আমি কিন্তু অ্যাম্বাসেডরদেরকে বলেছি, ফার্স্ট সেক্রেটারি বলেছি যে ভাই ওয়ার্কশপ করেন। আমাদের ছাত্ররা আসে, অনেক ছাত্র জানে না কিভাবে প্রপারলি সিভি বানাতে হবে। আসলে হাই কমিশনের কাজ কি পাসপোর্ট রিনিউ করা, আর আমার কাছ থেকে আপনার কাছ থেকে নো ভিসা দেওয়া, পাসপোর্ট রিনিউ করা, আর বাংলাদেশ থেকে কেউ আসলে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ফুল দেওয়া? অ্যাবসলিউটলি রাবিশ। এটা তো না। বাংলাদেশ হাই কমিশনের কাজ যেই দেশেই থাকুক না কেন, ওই দেশের নাগরিকের, একটা স্টুডেন্ট যদি ম্যানচেস্টারে প্রত্যেক মাসে কেন একটা ওয়ার্কশপ করতে পারবে না 2 ঘন্টার জন্য? দে হ্যাভ মানি। আর আমরা যখন পত্রিকায় দেখি এমুকে 12,000 কোটি টাকা চুরি করেছে, 10,000 কোটি টাকা চুরি করেছে, কোথা থেকে এসেছে এই টাকাগুলো? ইনভেস্ট দিস মানি। তো এখন দেখুন এই যে ইউকেতে আমরা আছি, আমাদের হাই কমিশন কেন পারে না একটা ওয়ার্কশপ করতে, যে প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে এই অত তারিখে বাংলাদেশ থেকে যত মানুষ নতুন এসেছে ম্যানচেস্টার অফিসে একটা ওয়ার্কশপ করা হবে, কিভাবে এনএইচএস এর কার্ড করতে হবে, কোন জায়গায় গিয়ে জব খুঁজতে হবে, কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে? এটা দায়িত্ব না? এটাই তো দেশ এম্বাসির দায়িত্ব। করছে না কেন? দেখুন, যেখানে তেলবাজি হয়ে যায়, ওয়ান অফ দ্য মেইন ওয়ে অফ কিপিং ইউর জব, দেন ইজ ডিফারেন্ট। বাট এখনকার যেই মানে আমরা আগামীর যে বাংলাদেশ, এই জেনজির যেই বাংলাদেশ, আমরাও বুড়ো মানুষ, জেনজির যে বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু চায়নারে কপি করবে। এখানে এক্স্যাক্টলি আমরা একটা দেখুন, সারা পৃথিবীর প্রোডাকশনের হাব হচ্ছে চায়না। কেন বাংলাদেশ হতে পারবে না? আমরা চায়নার মতো বড় না। আপনি চায়নাতেও যদি দেখেন, আপনি চায়নাতে কিন্তু সব জায়গায় কিন্তু ফ্যাক্টরি না, বা চায়নার যে পরিমাণ ল্যান্ড আছে, আপনি দেখবেন শুধু সাগর উপকূলীয় যে জায়গাগুলো যেখান থেকে তারা ট্রান্সপোর্ট করতে পারবে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রান্সপোর্ট চায়নাতে। তাদের রোড যদি দেখেন, আপনি রেলওয়ে দেখেন, আপনি নেম ইট, এনিথিং, চায়না ইজ বেস্ট। তো এখন আমরা কেন পারি না? আপনি তো বৃহত্তর ভাবে চিন্তা করছেন যে একটা গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নেবে এবং তারপরে যায়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো তারা কি কোনোভাবে এগিয়ে আসতে পারে কিনা এইটা? অবশ্যই অবশ্যই। দেখুন, অ্যাকর্ডিং টু ডেটা, এটা হচ্ছে যে আপনার 1 কোটি 20 লাখ থেকে 1.5 কোটি বাঙালি কাজ করে, বাইরে কাজ করে, আপনি আমি ইনক্লুডিং আপনি আমি, হ্যাঁ, আমরা সবাই মিলে। তো এখন এই আগামী 5 বছরে যদি আমরা সবাই চিন্তা করি যে আমি আমার ভাইকে, ভাই দূরে যাওয়ার দরকার নেই, আপনার গ্রামের একটা মানুষকে হেল্প করেন, ইনফরমেশন দিয়ে হেল্প করেন, সাহায্য করেন। আই এম নট টেলিং ও স্টার্ট এ ম্যান পাওয়ার বিজনেস, নো, না ওইদিকে আমরা যাচ্ছি না। চাচ্ছি যে যেহেতু আমাদের একটা বাংলাদেশকে উন্নতি করার জন্য প্রত্যেকে কিন্তু একটা মনের মধ্যে আছে, কিন্তু অনেকে করছেও, আমি বলছি এর জন্য ধন্যবাদ যারা করছে, এবং অনেকে ইচ্ছা আছে। এবং যেহেতু আমরা প্রপার্টি লাইনে কারো হচ্ছে, কনস্ট্রাকশন লাইনে কারো, এখানে এই অপরচুনিটিগুলো আপনি বলছেন, ওই ক্ষেত্রে কিভাবে আমরা ছোট ছোট পর্যায়ে করতে পারি? আমি আহ্বান জানাই এই সারা দুনিয়ায় যত ভাই বোন আছেন আমাদের মতো, যারা কনস্ট্রাকশন প্রফেশনাল, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, সার্ভেয়ার, আপনারা যারা আছেন, যেহেতু আমি এই ট্রেডটা বুঝি, পৃথিবীর যে জায়গায় আছেন না কেন, আরেকজন বাঙালিকে হেল্প করেন। কিভাবে তাদেরকে সেই বিদেশে যেতে হলে, বা বাংলাদেশেও কিভাবে, আপনি যদি একটা আপনার গ্রামের মানুষকে, একটা আপনার মহল্লার মানুষকে পরামর্শ দিয়েও হেল্প করেন, সে তো খুশি হবেই, কারণ আপনি বিদেশি। আপনি একটা মানুষকে ফোন করলে তখন কিন্তু মানুষগুলো আনন্দ পায়। কারণ আমিও যখন বাংলাদেশে ছিলাম, আমাদের পরিবারের যে সমস্ত মানুষজন, আত্মীয় স্বজনের মধ্যে বলেন আর গ্রামের বলেন, কেউ যদি আমাদেরকে কল করতো, তখনকার আমলে পার্সোনাল মোবাইলও ছিল না, বাট যদি কোনোভাবে কারো মাধ্যমে কোনো খোঁজ খবর নিত, আমরা কিন্তু খুব আনন্দিত হইতাম। তার মানে কি, আমরা উৎসাহ পাইতাম। তা আমি মনে করি আমরা যারা বিদেশে আছি, এই সমস্ত মানুষগুলো, আমরা যদি একজন আরেকজন বাঙালির পাশে দাঁড়াই, একজন আরেকজন বাঙালিরে আপনার উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে 1.5 কোটি মানুষের যদি 35 বিলিয়ন বা 40 বিলিয়ন পাঠায়, আমরা যদি আগামী 5 বছরে এটাকে ডাবল করতে পারি, যে একজন যদি আরেকজনকে আনতে পারি, তার মানে এই 3 কোটি বাঙালি কিন্তু আমাদের রেমিটেন্স কিন্তু এমনিতেই ডাবল হয়ে যাবে। আর তার মধ্যে যদি আবার আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, আমরা কিন্তু 100 বিলিয়নের ঘরে চলে যাব। তাই আমি মনে করি যে সমস্ত বাঙালি ভাই বোন আছেন, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বা আমাদের এই আয়ন টিভির প্রোগ্রামটা দেখেন, আপনাদের যদি আত্মীয় স্বজন এই দেশে না হয়ে ইউরোপে, যেহেতু দেখা যায় এটা অন্য দেশেও যদি থাকে, প্লিজ আমরা আমাদের এই নতুন বাংলাদেশটারে গড়ার জন্য আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আনস্কিল যারা আছে, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রবাসীদের যারা আছে তারা সাহায্য করার জন্য, ইউকেতে একটা জিনিস সিস্টেম আছে, এবং অন্যান্য দেশে যারা আছেন তারাও জানবে যে এই জিনিসটার মাধ্যমে কি ডেভেলপ করে আসা যায় না। একটা হলো যেখানে ডিস্টেন্স লার্নিং এবং পোর্টফোলিও বেস, তাকে হয়তো ক্লাসরুমে অ্যাটেন্ড করতে হচ্ছে না, সে ডিস্টেন্স লার্নিং করলে, এবং সে যে কোনো যদি তার
প্র্যাকটিক্যাল কিছু লাগে, সেই প্র্যাকটিক্যাল জিনিসটা করে একটা পোর্টফোলিও করে এবং কোনো একটা ডিপ্লোমা বা ডিগ্রি পাওয়া যায়। এরকম কোনো অপরচুনিটি কি ইউকেতে বা ইউরোপে আছে কিনা আপনার জানা মতো? 100% ইউকেতে আপনি এবং পুরো ইউরোপেই এই আপনার যে এটা ডুয়েল এডুকেশন সিস্টেম, এই পুরো ইউরোপেই কিন্তু আপনি অনলাইনেও শিখতে পারবেন এবং পোর্টফোলিও বেসও কাজ করতে পারবেন। মোস্ট অফ দ্য ইন্টেরিয়র ডিজাইনার আপনার দেখবেন যে তারা কিন্তু অনলাইনে করে থাকে এবং আপনার অনেকগুলো মানে যে কোনো প্রফেশনে আপনি এই ডিস্টেন্স লার্নিংটা করতে পারবেন। আমাদের মানে ইউকেতে তো আছেই, এটা কিন্তু আমাদের দেশেও আপনার চালু করা সম্ভব। আমাদের কিন্তু অসংখ্য ভাই বোন এই দেশে এবং পুরো ইউরোপে এডুকেশন সেক্টরে কিন্তু অসম্ভব অবদান রাখছেন, অসম্ভব অবদান রাখছেন। আমি নাম বলতে চাই না, বাট আমাদের বাঙালি ভাই বোন ইউকের এডুকেশন ইন্ডাস্ট্রিতে হিউজলি কন্ট্রিবিউট করছেন। আমি সবাইকে আহ্বান করব যে সবাই মিলে, ভাই এখানেও এটাও আমাদের দেশ, বাংলাদেশটাও আমাদের দেশ, এই সমস্ত ভাই বোন যারা এডুকেশন সিস্টেমের সাথে আছেন, যারা এডুকেশন প্রোভাইড করেন, তারা সবাই মিলে যদি একটা সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশিদের জন্য বাংলাদেশে, তাহলে আমি মনে করি এই যে স্কিল ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম, এ থেকে ওনারা পয়সাও ইনকাম করতে পারবেন, প্লাস যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশটাকে হেল্প করতে পারবেন। প্রবাসী বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের দেশটাকে গড়ার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আমরা অনেকদিন ধরে বলছি যে স্কিল শর্টেজ, এবং এই স্কিল শর্টেজ কীভাবে আমরা ওভারকাম করে যারা আনস্কিল আছে বাংলাদেশ থেকে প্রবাসীতে আসতে পারবে সেই বিষয়ে আলোচনা করছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি পরে আবার আমরা ফিরে আসবো একই বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুক আলম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে আমরা এই ইউরোপে বা ইউকেতে স্কিল শর্টেজ আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই কাজ করতে চান এবং যারা আনস্কিল আছেন তারা কিভাবে স্কিল অর্জন করে আরেকটু ভালো বেটার অপরচুনিটি যেতে পারবেন, সেই আলোচনায় আমরা ফিরে যাই। আমরা বিভিন্ন সমীক্ষা বলেছিলাম যে শুধু ইউকেতেই আমরা বলেছিলাম যে 30 সাল পর্যন্ত 250,000 লোক লাগবে, এবং যেহেতু ইউকের গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে যে 5 বছরে 1.5 মিলিয়ন বাড়ি বানাবে, সেখানে 140,000 পিপল লাগবে আর কি, প্রায় 140,000 লাগবে। এবং গত বছর এই একটা সমীক্ষায় বলেছে যে যেই ভ্যাকেন্সিগুলো ছিল তার মধ্যে 38,000 লোক তারা খুঁজেই পায়নি। যে এটা হলো ইউকের অবস্থা। আমরা যদি ইউরোপে চলে যাই, আর একটা স্পেসিফিক একটা বলি যে ওয়েল্ডার জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এটা হলো খুব হাই ডিমান্ডে এবং তারা খুঁজে পাচ্ছে না। এবং কেন এটা বলছি যে বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে যদি একটা চিত্র যদি দেখতে পারেন যে একটা কোনো একটা কনস্ট্রাকশন রাস্তায় দেখা যায় 12 বছর থেকে শুরু করে 60 বছর ওয়েল্ডিং করছে আর কি, এবং তাদের একটা ভাব বানাচ্ছে এবং তারা খুব কনফিডেন্টলি করছে আর কি। কিন্তু কোনো কারণে তারা হয়তো এখানে আসতে পারে, যেহেতু তারা লেখাপড়া নেই। যে একটা এইটাই আর কি, যে কীভাবে আমরা এই অনুষ্ঠানের মধ্যে তথ্য দিয়ে উপকার করতে পারি। বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট বা বাংলাদেশিদের বিদেশের যে কর্মসংস্থানের যে সুযোগ, এখানে আপনি যে জিনিসটা বললেন যে 12 থেকে 60 বছর, এখানে ইউরোপে আনতে গেলে আপনাকে একটা লিগ্যাল এজ লিমিট লাগবে। 16 বছরের নিচে কেউ বা 17 বছরের নিচে কেউ আসলে টাচ করতে পারবে না, 18 বছরের নিচে কেউ ওই হেভি কাজগুলো করতে পারবে না। ওটাই বললাম যে কত রেঞ্জের লোক করছে এবং কত লোক কাজ করছে একটা নির্দিষ্ট, এবং এখানে হাই বা লো বলেন, এখানে বলে ক্রিটিক্যাল বলছে আর কি, যে ওই দেশগুলোতে। এখন আপনি যদি দেখেন যে আমরা আমাদের যেই ভাই বোনগুলো বিদেশে যাচ্ছে, নিশ্চয়ই 18 বছরের উপরেই যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে প্রপারলি অর্গানাইজ করি, আমাদের মানে এখনই হয়তো আগামী বছরেই হবে না, বাট তারপরের বছর এই সরকারের 5 বছর এবং আগামী এর পরের সরকারের 5 বছর, 10 বছরে বাংলাদেশের পুরো আপনার বেকারত্বটাকে ভ্যানিশ করে দেওয়া সম্ভব।
কিভাবে? পররাষ্ট্র নীতির মাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সাথে যে আমরা ইউরোপটা যেহেতু জানি, ইউরোপের যেগুলো আমেরিকার, পৃথিবীর বহির্বিশ্বের যে কোনো দেশের সাথে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কি করবে? যোগাযোগ স্থাপন করবে, সম্পর্ক করবে, করে আমাদের যেই ভাই বোন আছেন তাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে প্রসেসটা আছে এবং কোন স্কিলে তারা আছে, যে জার্মানিতে এবং পোল্যান্ডে এবং অস্ট্রিয়াতে আপনি যদি দেখেন আগামীতে এই 3টা দেশে শুধু বাংলাদেশিরা প্রত্যেক বছর কিন্তু আমরা শুধু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে 50,000 করে লোক পাঠাতে পারে, ইজি। গত বছর যদি আপনি দেখেন 10,75,000 বাংলাদেশি বিদেশে গিয়েছে। তা আপনি একবার চিন্তা করে দেখেন, আমাদের 64টা জেলা, 8টা বিভাগীয় শহর, তারপরে হচ্ছে আপনার 662টা থানা, 492টা উপজেলা, তো আপনার এবং 87,192টা গ্রাম। আমি বলছি না যে গ্রাম থানা লেভেলে যাক না কেন, আপনার বড় শহরগুলোতে, ঢাকা শহরে আপনি যদি টেকনিক্যাল মানে আপনার ট্রেনিং সেন্টার, আপনি যে গ্রাম বলছেন, আমি হয়তো লাস্ট কয়েক বছর আগে গিয়েছিলাম, আমাকে স্যার কোনো গ্রাম আগের যে ওইটা এখন সবগুলাই খুব উন্নতি হয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা, তারপরে ইন্টারনেট ব্যবস্থা, তথ্য কিন্তু ওখানে চলে যাচ্ছে। এবং বাংলাদেশে শুধু আমরা শহরেই দেখি যে বাংলাদেশে অনলাইনে কেনাবেচা করে, কিন্তু আমরা দেখলাম গ্রামেও গিয়ে দেখলাম যে হয়তো বা লেখাপড়া করে সেও কিন্তু অনলাইনে কেনাবেচা করছে আর কি। সো ওইটাকে কীভাবে একটু ইন্টিগ্রেট করা যায়, এটা কি খুব সহজভাবে যদি আমরা দেখি, আমরা যেহেতু ওয়েল্ডার বলছি এবং সে জিনিসটা জানে, আমাদের খালি ওই ইনফরমেশনটা দরকার যে ওই দেশে ওই কাজের জন্য আসলে কোন স্কিলের যে একটা তার ডিপ্লোমা অথবা কোনো একটা নিশ্চয়ই একটা ডকুমেন্টেশন যেটা লাগবে যে কোয়ালিফাইড একজন ওয়েল্ডার, এবং এটা জানার জন্য যে কি কতটুকু পড়াশোনা করা দরকার বা কোন প্রতিষ্ঠানে যোগাযোগ করে এবং কোন প্রতিষ্ঠানগুলো নিচ্ছে, এই জিনিসটাই তো দরকার। এখন আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, একটু ইন্টারেস্টিং, যে আপনার নাম বলি, যে ধরেন বাংলাদেশের নাম বললাম না, বাংলাদেশের টপ আপনার 2টা বা 3টা গার্মেন্টস থেকে কি কোনো ফরেন বায়ার যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যায়, তারা কি না দেখে কিনে? আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখে, আপনার ক্যাপাসিটি দেখে, তারপরে হচ্ছে আপনি কোয়ান্টিটি এবং কোয়ালিটি সঠিক টাইমের মধ্যে সাপ্লাই দিতে পারবেন কিনা। আপনার বাংলাদেশ থেকে কেউ যদি চামড়া জাতীয় জিনিস কিনে, কেউ যদি জুতা কিনে, কেউ যদি আপনার কুটির শিল্পের কিনে, কেউ যদি গার্মেন্টসের জিনিস কিনে, দ্যাট ইজ এ বেঞ্চমার্ক, এনিওয়ান উইল বাই। তার মানে কি 90 সাল থেকে গার্মেন্টসের বুম, বা তার কিছুদিন আগে থেকে, কেন পৃথিবীর মধ্যে কেন আপনি নাম্বার সেকেন্ডে আছেন? কারণ হচ্ছে চায়না আমাদের থেকে আকারে বড়, আমাদের থেকে সব কিছুতে বেটার। চায়না ইজ আওয়ার বেঞ্চমার্ক। যেখানে চায়না আছে যে মার্কেটে, এই জন্য আমরা 1 নাম্বার না, ক্লিয়ার কাট। আমরা 1 নাম্বার হয়তো আগামী 100 বছরে, 10 বছরে, 50 বছরে হতে পারবো না, কারণ চায়না ইজ চায়না। এখন আপনি এই জিনিসটাকেই নিয়ে আসেন না কেন? আপনার দেশের মানুষ, আপনি ছোট্ট একটা দেশে বাস করেন, যেই দেশে আপনার মানুষ হচ্ছে 20 কোটি। এই 20 কোটি মানুষের মধ্যে প্রত্যেক বছর, অ্যাকর্ডিং টু এই নির্বাচনের আগে অনেক কিছুই শেখা হয়েছে আলহামদুলিল্লাহ, যে প্রত্যেক বছর আপনার হয় পড়াশোনা ছেড়ে দেয়, নয় পড়াশোনা শেষ করে ফেলে আপনার 20 থেকে 25 লক্ষ মানুষ, যার মধ্যে আপনার 10 লক্ষ মানুষ থাকে বেকার। তো এই 10 লক্ষ মানুষ, আমি আম নট এগেইনস্ট, আই টেল এভরি টাইম এগেন অ্যান্ড এগেন, আমি নর্মাল পড়াশোনা বা কোনো পড়াশোনার এগেইনস্টে না, বাট ওই পড়াশোনা করে কি লাভ ভাই? যে পড়াশোনা আমার মা বাবাকে সাপোর্ট করতে পারবো না, যে পড়াশোনায় আমি একটা চাকরি পাবো না, যে পড়াশোনায় আমি কোনো কিছু করতে পারবো না। এখন দেখুন, এখন সরকারকে বা প্রাইভেট অর্গানাইজেশনকে দেখুন, সরকারের কোনো গার্মেন্টস আছে? একটাও নাই, অ্যাকর্ডিং টু মি একটাও নেই। তার মানে আমি বলেছি যে ব্যক্তিগত প্রতিষ্ঠান, প্রাইভেটাইজেশন সম্পূর্ণ। আপনি আমার মতো মানুষ, তো এখন যদি ধরুন এই যে পোল্যান্ড আপনি এখন কয়েক হাজার ওয়েল্ডার নেবে, আপনার কয়েক হাজার ইলেকট্রিশিয়ান নেবে। তো এখন আমাদের দেশে যদি আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার হয়, লাইক আমাদের যেরকম গার্মেন্টস, তাহলে সারা পৃথিবীতে যে 10 কোটি মানুষ দরকার, সেই 10 কোটি মানুষের 1 কোটি তো আমরা সাপ্লাই করতে পারি। কারণ আপনি যে জায়গায় যান, সৌদি আরব আমাদের লোক, কাতার আমাদের লোক, কুয়েত আমাদের লোক, পোল্যান্ডে যান আমাদের লোক, ইউকেতে আসেন আমাদের লোক, সব জায়গায় তো আমরা। ওটাকে বলছেন তাহলে আমি ওই জিনিসটা ডেভেলপ করে আমি ইনভাইট করে দেন আই উইল হ্যাভ দ্য বার্গেন পাওয়ার, যে ঠিক আছে তুমি আসো, তুমি অ্যাবসলিউটলি কোত্থেকে কম আছে তুমি বলো, তাহলে অ্যাবসলিউটলি। দেখেন পৃথিবীর কেউ আমাদেরকে, এখন দেখুন আমি আজকে ইলেকশন দেখার মানে ইলেকশনের রেজাল্ট দেখার জন্য দেখতেছিলাম, আকিজ গ্লাস বানায়, অ্যাবসলিউটলি অ্যামেজিং। তো আপনি এবার চিন্তা করেন যে কোনো বাঙালি বাংলাদেশে গিয়ে একটা গ্লাসের ফ্যাক্টরি দিল চায়নার মতো,
একটা গ্লাসের ফ্যাক্টরি দিল, সারা বিশ্বের কাছে সে বিক্রি করতে পারবে। এগেইন আর একটু ছোট পরিসর আপনার কাছে বলি, কারণ যেহেতু ইন্টারেস্টিং আপনি বলছেন, আমি যে ইউরোপ নিয়ে অনেক কিছু দেখছি। আমাদের দেশের যারা কাঠের কাজ করে রিসেন্টলি কিন্তু ইন্টেরিয়ারে অনেক এগিয়ে গেছে, মানে যেগুলো কাজ দেখাচ্ছে অনেক এবং যেখানে মেশিনগুলো যাচ্ছে। কেন বলছি, কারণ জার্মানি, পোল্যান্ড এবং স্লোভাকিয়াতে ওরা সিএনসি অপারেটরের জন্য হাই ডিমান্ড, মানে খুঁজে পাচ্ছে না। শর্টেজ স্কিল। আরে ভাই আপনি জার্মানিতে যেতে কিন্তু হবে, আমরা ইউকে তে আপনার না, আসলে ব্রিকলেয়ার ইজ এ শর্টেজ স্কিল। কারণ কি সিএনসি অপারেটর কি হয়তো বা শুনে অনেকেই বুঝবে না, কিন্তু সিএনসি সেটা কিন্তু কাজ করতেছে কিন্তু তারা। ইজ নাথিং, ইউ ডোন্ট নিড এনি, আপনার কোনো ডিগ্রি দরকার নাই, আপনি শুধু ডিজাইনটা বুঝবেন, গ্রাফিক ডিজাইনার, তার সাথে আপনি মেজারমেন্ট বুঝবেন। এখন দেখুন আমি মানে কি বলছি, ওয়ার্ক ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট হতে হবে। আপনি ধরুন 20,000 মানুষ আপনি পোল্যান্ডে পাঠাবেন, তাদেরকে পোলিশ ভাষা শেখান। আপনি রোমানিয়াতে পাঠাবেন আরো 20,000 মানুষ, রোমানিয়ান ভাষা শেখেন। ভাই আপনার 5 লক্ষ লোক সৌদি আরবে যায়, তারা জানে না রুটিরে আরবিতে কি বলে, তারা জানে না পানিরে আরবিতে কি বলে। ভাষা শেখানো করলে কিনা তখন আমরা একটু পিছিয়ে পড়ি না, ভাষা না, জাস্ট বেসিক কমিউনিকেশন যদি শিখি, বেসিক কমিউনিকেশন। দেখুন আপনি মানে আমি একজন মানে অবভিয়াসলি আই অলওয়েজ গেট ট্রেইনড বাই লট অফ পিপল। আমি খুব সৌভাগ্যবান নিজের মনে করি, কারণ অসংখ্য মানুষ আমার অগ্রগতির জন্য আমাকে কিন্তু হেল্প করেন। তো আমাকে এক বড় ভাই বলেছিলেন যে তুমি যদি 100টা কোনো দেশের যে কোনো ভাষা নাও, ওই ভাষার 100টা সেন্টেন্স তুমি যদি শিখতে পারো, ওই ভাষায় তুমি চলে আসতে পারবা। আই অ্যাপ্লাই দিস টু চাইনিজ ল্যাঙ্গুয়েজ। মানে আমার গত কয়েক বছরে বা আপনার চাইনাতে যাওয়া আসা অনেক প্রয়োজন। তো বা এখন দেখুন, আমি কিন্তু প্রথমবার যখন গিয়েছি, আমরা 5 জনে এত স্ট্রাগল করেছি, জানি না তো ওরা কি বলছে জানি না, আমি কি বলছি জানি না, বাট দের ইজ এ ট্রান্সলেটর। বাট এখন কিন্তু মানে বেসিক খাবারের যে প্রবলেমটা, ট্যাক্সি খোঁজা, এটা কিন্তু আমি পারি। তো এক্স্যাক্টলি আমি মনে করি বাংলাদেশেও যে দেশগুলোতে ডিমান্ড আছে, এখানে বেশ কয়েকটা। আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা জিনিস করতে গেলে আপনাকে 5টা মন্ত্রণালয়ে ঘুরতে হবে। আর বিদেশিদের এই জিনিসটা কিন্তু নতুন সরকারের কাছে আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর একটা প্রাণের দাবি, এয়ারপোর্টে হয়রানি না করা। দ্বিতীয়ত হচ্ছে এমন একটা পরিবেশ করে দেওয়া, যে পরিবেশে আমরা চাইলেও গিয়ে একটা ইন্ডাস্ট্রি করতে পারবো, ছোট আকারে 10 জন লোকের কর্মসংস্থান হোক। বাট ইফ দের ইজ এ ডিমান্ড, আপনি যদি নকশি কাঁথা বিক্রি করেন, ইউকেতে একটা মার্কেট আছে, আপনি হয়তো বছরে 500 কাঁথা বিক্রি করতে পারবেন। বছরে 500 কাঁথার জন্য তো আপনার 5,000 লোক দরকার না, বাংলাদেশে হয়তো আপনার 10টা লোক দরকার। তো এইরকম যে স্মল স্কেলের, আপনি আমেরিকা ইজ এ হিউজ মার্কেট আমাদের জন্য, আপনার পুরো ইউরোপটা আমাদের জন্য মার্কেট। দেখুন কনস্ট্রাকশন লেবার বা ওয়ার্কার বা স্কিল ওয়ার্কার অবশ্যই এটা প্রয়োজন, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর। বাট আমি যেহেতু কনস্ট্রাকশনের লোক, আপনি একবার চিন্তা করেন না কেন, কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্রিটেনে আমরা কি বানাই? কিচ্ছু বানাই না। এখানে আমাদের কিচ্ছু নেই, নাথিং উই হ্যাভ অ্যাবসলিউটলি। জার্মানি কয়েকটা জিনিস বানায়, পোল্যান্ড কয়েকটা জিনিস বানায়, ইউক্রেন বানায়, আর কোন ইউরোপিয়ান কান্ট্রি প্রোডাকশন করে? নো ওয়ান। তো আপনি একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশটা এমন একটা পজিশনে আছে, বাংলাদেশে আমাদের মানুষ সবচেয়ে, আপনি যাই করতে চান না কেন আপনার মানুষ দরকার। এখানে আপনার কাছে আল্লাহর রহমতে অনেক মানুষ আছে। তো এই মানুষটাকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে, সরকারি পলিসির মাধ্যমে, দেখুন যে কেউ যাতে চিটিং না করতে পারে, কেউ যাতে, আমাদের মানুষগুলো কিন্তু খুব অসহায় হয়, আমাদের মানুষগুলো খুব সহজ সরল হয়, কেউ যাতে অনেক শিয়ানা টাইপের লোক যাতে গিয়ে একটা প্রতিষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা নিয়ে উদাও না হয়ে যেতে পারে। সরকারের এখানে পলিসিটা থাকতে হবে স্ট্রিক্ট লেভেলের। এখানে যে নীতি নির্ধারক থাকবে তাদের কিন্তু জেলা পর্যায় থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে এবং আপনার বিভাগীয় শহর এবং পুরো দেশে এমন একটা আইন থাকতে হবে যে আপনার কোনো কিছু যদি করতে হয় এই স্ট্যান্ডার্ডের নিচে করতে পারবে না। টেস্টিং সিস্টেম থাকতে হবে এবং ওই টেস্টটা যাতে হচ্ছে তার জবাবদিহিতা থাকতে হবে। আমাদের সম্ভাবনা আছে অনেক। বাংলাদেশের মানুষ বিশ্বের মধ্যে কিন্তু আপনার অনেক অনেক অবদান রাখতে পারে, যে কোনো, নট অনলি কনস্ট্রাকশন সেক্টরে, আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু অবদান রাখতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির যেই ডিমান্ডগুলো, আপনি যেরকম বললেন সিএনসি অপারেটর, বাংলাদেশে আপনি যদি 10,000 লোককে সিএনসি মেশিনের অপারেটিং শেখান এবং তাদেরকে যদি বেসিক ল্যাঙ্গুয়েজটা শেখান, পুরো ইউরোপে আপনি তাদেরকে পাঠাতে পারবেন। আমরা সিএনসি অপারেটর আমাদের ফ্যাক্টরির জন্য আমরা হায়ার করি, ইজ আনবিলিভেবল মানি, ইজ আনবিলিভেবল মানি। একটা নর্মাল পড়াশোনা, আমি উইথ রেসপেক্ট টু অল দ্য প্রফেশন, একটা নর্মাল কাজের জন্য আইদার সেই স্টেট এজেন্টের কাজ চাকরি করুক, অ্যাকাউন্টেন্টের অফিসে করুক, ইঞ্জিনিয়ারিংয়ের অফিসে করুক, আর যে কোনো জায়গায় কোনো বি ডাইরেক্ট, একটা বিএসসি ইঞ্জিনিয়ার শুরুতে কখনোই ওই টাকা বেতন পাবে না একটা সিএনসি অপারেটর যতটুকু বেতন পাবে।
ইটস ট্রু। যে যে জিনিসটা শেখা এবং ধরেন যে মাধ্যমটা এটা বলছেন একটু সহজ এবং অত লেন্দি না হওয়ার পর। একটা জাস্ট যেহেতু আমরা ডিমান্ড নিয়ে আলোচনা করছি, কনস্ট্রাকশন ডিমান্ড, যে পোল্যান্ড, রোমানিয়া এবং জার্মানিতে এবং খুব হাই ডিমান্ড আছে, এবং এটা বলে ফ্রেমওয়ার্ক কার্পেন্টার। এই ফ্রেমওয়ার্ক কার্পেন্টারটা কি এবং এটা শেখার জন্য কি খুব বেশি স্কিল? দেখুন, ফ্রেমওয়ার্ক কার্পেন্টার হচ্ছে একটা বেসিক কার্পেন্টার যারা আপনার যে ডিমান্ডেবল, ধরেন আপনি একটা ডোর ফিক্স করতে পারেন, কেউ একজন আছে আপনার কিচেন ফিক্স করতে পারে, কেউ আছে বেডরুম ফিক্স করতে পারে। আপনি বানাতে হবে না, কিন্তু ফ্যাক্টরি বানাবে, আপনি এটাকে ইনস্টলেশন করবেন, ফিক্স বা ইনস্টলেশন করবেন। তো আপনি এই জায়গাগুলোতে যখন আপনি করতে পারবেন, এটাকেই কিন্তু ফ্রেমওয়ার্কের আওতায় এক একটা দেশের এক একটা ক্যাটাগরি রয়েছে, যে তারা ওই ফ্রেমওয়ার্কটাকে আসলে কোনভাবে আপনার রিপ্রেজেন্ট করছে এবং কোনভাবে বলছে। বাট এটা হচ্ছে ভেরি বেসিক আপনার লেভেল অফ টেকনোলজি বা আপনার জ্ঞান দরকার যে ওই ইন্ডাস্ট্রিতে ইন করার জন্য। জি, ধন্যবাদ। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আপনার মধ্যে আপনি বলতে পারবেন যে আমি বললাম, আপনি বলছেন যে গ্রাম, অতগুলো গ্রাম আছে, এবং আমরা গ্রাম বললে কিন্তু আগে সেই পুরোনো দিনের ছোটবেলার কথা, 87,192 এখন কিন্তু সেই জিনিসটা নাই। কারণ দেখা যাচ্ছে সবার কাছে মোবাইল আছে, সবার কাছে ইন্টারনেট আছে। আমাদের খালি যে জিনিসটা দরকার একটু মানে ওরকমভাবে সম্ভব কিনা, যে তাদের কাছে একটু জানানো যে কিভাবে খোঁজা যায় আর কি, মানে অপরচুনিটিটা কোথায় আছে, কোন দেশে আছে, এবং অপরচুনিটিটা পাওয়ার জন্য কিভাবে আছে। এবং ওই ধরেন পোল্যান্ডে হয়তো পলিশ ভাষা থাকবে, কিন্তু ওখানে কিন্তু আবার একটা বাটনও থাকে যে এটা ট্রান্সলেটেড ইংলিশ। তো প্রথমে যদি পোলিশ ভাষা তো শিখতেই হবে, কিন্তু ইংলিশটা যদি জানা থাকে তাহলে সে কারো কাছে যেতে হবে না, সে কিন্তু ওই দেশের কোনটা তার মানে ধরেন ডিমান্ড আছে সে জানতে পারে, এবং ওটা জানার জন্য কি কি এই জিনিসটা কি করা যায়? দেখুন, আমাদের দেশে একটা গ্রামীণ অবকাঠামোতে বা আপনার আমাদের যেই স্ট্রাকচারে ইউনিয়ন পরিষদ বলে একটা কথা আছে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু 2-3টা কম্পিউটার দিয়ে ইনফরমেশন হাব করে দিতে পারে। এখানে ইটস ফ্রি ফর পিপল টু কাম অ্যান্ড ব্রাউজ। এটা সরকারের কি যাবে? কিছুই যাবে না। এখানে যেখানে এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো গ্রাম নাই, আমার গ্রামের বাড়িতে ইন্টারনেটের স্পিড অলমোস্ট সেম এস ইউকে। ট্রু। আমাকে কখনো আমি পুরো ডিসেম্বরই বাংলাদেশে ছিলাম, আমি কখনো আমাকে কোনো ডকুমেন্টের জন্য 1 সেকেন্ড অপেক্ষা করতে হয় নাই, কোনো কাজের জন্য, কোনো অনলাইন মিটিংয়ের জন্য কখনোই মনে হয় নাই যে আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটাতে আমার ইন্টারনেটের সুবিধাটা নাই। আই নেভার ফিল। আমার বাড়ি কিন্তু ঢাকা শহরেও না, আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে এবং আমি গ্রামের ছেলে। তো এখন দেখুন, বাংলাদেশে নতুন পরিবর্তন আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে কোনোদিন ইন্টারনেট বন্ধ হবে না। মেবি ইনশাল্লাহ। বাট এখন কথা হচ্ছে যে আপনার টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টটা, এটা কিন্তু অলরেডি ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে আছে। এখন দামের ব্যাপার, কেউ বলবে যে ভাই তুমি গিয়ে 2000 টাকা দিয়ে আনলিমিটেড কিনেছো, বা সবার তো ওই, বাট ইটস ডিপেন্ডস অন দ্য পিপল অ্যাজ ওয়েল। ওকে, এখন কথা হচ্ছে যে বাংলাদেশিদেরকে ইনফরমেশনটা দিলে, আপনি দেখুন অনেক মানুষ, 10 লক্ষ মানুষ গত বছর বিদেশে গিয়েছে, হয়তো 50% মানুষ বলবে যে ভাই আই ডোন্ট ওয়ান্ট টু ট্রেন। তারা যাবে, অসুবিধা নেই। সরকার তো, আমি বিদেশ যাইতে চাইলে সরকারকে আমাকে আটকাতে পারবে না। বাট এই ইনফরমেশনটা যদি আমাকে দেওয়া হয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে, উপজেলা পরিষদের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে, যুব মন্ত্রণালয়ের মাধ্যমে, যতগুলো প্রতিষ্ঠান আছে সবার মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে, যে জনপ্রতিনিধিরা আমাদের সবার কাছে ভোট চাইছিলেন, আজকে যারা ভোট দিয়ে কালকে থেকে হয়তো কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, বাট এই তাদেরও তো একটা নৈতিক দায়িত্ব হওয়া উচিত আগামীর বাংলাদেশ গড়ার জন্য। ফ্রি অফ ইনফরমেশন, যে আপনার এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা জায়গায় পাওয়া যাবে এবং বাংলাদেশিরা অ্যাক্সেস করতে পারবে। সে আমার মতো গ্রামের ছেলে হোক আর সিটি কর্পোরেশনের মানে সিটির কোনো ছেলে হোক, সবাই একটা জায়গায় একটা সিস্টেমের মাধ্যমে জানতে পারবে। এবং দেখুন, আমি মনে করি আগামী সরকার এবং অবভিয়াসলি বিদেশিরা, দেখুন এখন আমি যে জিনিসটা বলতে চাই, ইটালির কোনো শহরে আপনার সামার টাইমে অনেকগুলো মানুষের প্রয়োজন হয়। কেন? কারণ সমুদ্র উপকূলীয় জায়গাগুলোতে অনেকগুলো ব্যবসার মধ্যে অনেক বেশি মানুষ আসে। আমি এটা পর্তুগালে দেখেছি, জার্মানিতে দেখেছি, অনেক ইউরোপের, আপনি যে কোনো দেশের কথা বলবেন, সামারে অসম্ভব রকমের বিজি থাকে সমুদ্র উপকূলীয় যে শহরগুলো আছে। এখন আবার শহরগুলো তো সবসময় বিজি থাকে, আবার কিন্তু আপনার কৃষির সময়ে যেই জায়গাগুলোতে আপনার ফল হয়, ওই জায়গাগুলোতেও কিন্তু আবার ফলের জন্য যে লেবারের প্রয়োজন হয়। তো এখন আমাদের যেই দেশে আছে, আমেরিকাতে হয়তো নিশ্চয়ই এক্স্যাক্টলি সেম। তো এখন ওই জায়গাগুলোতে কোন জিনিসটার ডিমান্ড আছে, ওই ডিমান্ডটা যদি আমরা আমাদের নিজেদের মানুষকে জানাই এবং তারা যদি ওই ডিমান্ডের এগেইনস্টে গিয়ে ট্রেন আপ হয়
যেরকম বললেন যে ওয়েল্ডার, কেউ যদি মনে করে যে হ্যাঁ সে বেসিক কমিউনিকেশন করতে পারবে, সবার কিন্তু ইংরেজি জানা দরকার নেই। যারা ইংল্যান্ডে আসবে সে বেসিক লেভেলের ইংলিশটা শিখতে হবে। তো এখন অনেক ছেলেপেলে আছে, এখন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক স্মার্ট ইংরেজির ক্ষেত্রে। আপনি দেখবেন যেই জায়গায় যান তারা অলমোস্ট ইংরেজি বোঝে, এবং কিছু কিছু মানুষ কিন্তু ইংরেজিতে কথাও বলতে পারে। তো এখন এই যে জনগোষ্ঠীটা, এই জেনজি, এদেরকে যদি ট্রেন আপ করা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অসম্ভব রকমের উজ্জ্বল বহির্বিশ্বে। এবং আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ভাই বোন মনে করেন যে না তারা একটু বেটার ইনকাম করতে চায়, আসলে দেখুন বেটার ইনকাম কার জন্য করবে? সে তার ফ্যামিলির জন্য করবে। বেটার ইনকাম তার ভাইয়ের জন্য করবে, মায়ের জন্য করবে, বাবার জন্য করবে, বোনের জন্য করবে। এখন সে যদি 6 মাস, 1 বছর, 3 মাসের কোর্স করে গিয়ে যাক না সে সৌদি আরব, অসুবিধা নাই। সেই সৌদি আরবে গিয়ে ওই 800 রিয়ালের জায়গায় যদি 1600 রিয়াল বা 1200 রিয়াল বেতন পায়, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হবে তার ফ্যামিলির জন্য, তার নিজের ভবিষ্যতের জন্য। তাই এখানে রাষ্ট্রীয়ভাবে এবং যারা প্রাইভেটলি যারা এই ইনফরমেশনগুলো দিতে পারবেন, আমি যেরকম বললাম যে এখানে বাঙালিরা মেইন স্ট্রিম এডুকেশনে হিউজ ভূমিকা রাখতেছে আমি মনে করি, এবং আমি বিশ্বাস করি পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়তো সেম আছে। তো এই সব মানুষ যদি একসাথে কাজ করে বাংলাদেশের জন্য এবং একে অপরের জন্য, তা আমি মনে করি যে আগামীর বাংলাদেশ আসলেই একটা সুন্দর বাংলাদেশ হবে। আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে এইখান থেকে আমাদের কিভাবে বেরিয়ে আসার একটা উপায়। আপনি বলছেন যে আমরা বিভিন্ন জায়গায় যাই, ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ধরেন মিডল ইস্টে যেখানে যাই একটা পরিমাণ একটা অঙ্কের একটা টাকা দিতে হয়। আপনি বলছেন 5 থেকে 7, কিন্তু আমরা কাউকেই দেখিনি যে তার চেয়ে অধিক করতে হয়, 10 থেকে 15 চলে যাচ্ছে অনেক কিছু। কারণ সে তার একটা প্যাকেজের মতন আর কি খুঁজে। এইখান থেকে বের হয়ে আসার উপায়, কারণ দেখা যাচ্ছে সে স্কিলটা ডেভেলপ করতে কিন্তু অত বেশি লাগে না। ধরেন একটা বাইরেও যদি একটা কোর্সে যে সে যদি এনরোল করে, অথবা যদি ইউকেতে করে, অথবা 500 থেকে 1200 বা 1500 ম্যাক্সিমাম 3 মাসের একটা কোর্স, ডিস্টেন্স লার্নিং পোর্টফোলিও আছে, ওটাকে যদি আমরা কনভার্ট করি হয়তো 2-3 লাখ টাকা হচ্ছে। কিন্তু সে একটা আনস্কিল না, স্কিল্ড হয়ে সে একটা অপরচুনিটি শুধু ইউকে না পুরো ইউরোপের জন্য তার দুয়ারটা খুলে যাচ্ছে। এই ইনফরমেশনটা কিভাবে তাদের মধ্যে দেওয়া যায় আর কি? দেখুন আপনার সরকার কোনো কিছু যদি মানুষকে বোঝাতে চায় কি করে? অ্যাড রান করে, বিভিন্ন ক্যাম্পেইন রান করে। তো সরকারকে এক্স্যাক্টলি সেম জিনিসটাই করতে হবে। আপনার যুবক যে ভাই বোন আছে তাদেরকে বোঝাতে হবে। দেখুন আপনি বাংলাদেশের বিভিন্ন স্কুলে যান, এত সুন্দর সুন্দর এত আবেগময়ী অ্যাড আপনি দেখবেন। আপনি যে কোনো টেলিভিশন খোলেন, প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে এত সুন্দর অ্যাড বানায় বাঙালিরা, আনবিলিভেবল। তো এখন আপনাকে দেশের ভবিষ্যতের কথা, এখানে দেশের ভবিষ্যৎ, আপনার মানুষের ভবিষ্যৎ, আপনার নতুন প্রজন্মের ভবিষ্যৎ, অবশ্যই সরকারি লেভেল থেকে সেই ইনফরমেশনটাকে কিভাবে নিবে। আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি আপনাকে কিন্তু বলতে পারবো না যে কীভাবে আপনি আবেগ দিয়ে, বেদনা দিয়ে বা আপনার অনেকগুলো মানে ইমোশন দিয়ে কিভাবে আপনি একটা অ্যাড বানাবেন। ইটস নট, মানে আমি পারবো না, ইটস নট। একটা ইঞ্জিনিয়ার, আবার যারা অ্যাড বানায় তারা নিশ্চয়ই পারবে। তো এখন কথা হচ্ছে যে যেই কাজটা, সরকার একটা সদিচ্ছা থাকতে হবে সরকারের একটা কাজটা করার জন্য। এবং দেখুন এখানে মানে ওভারঅল যে জিনিসটা, মানুষের প্রতি ভালোবাসাটা থাকতে হবে। আপনি বলেন, আমি বলি, বা প্রবাসী বাংলাদেশিরা বলেন, আর বাংলাদেশে যেই বাংলাদেশিরা আছে তাদের কথাই বলেন, এখানে যদি মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা থাকে আর একটা ভিশন থাকে যে আমি আমার দেশটাকে এই জায়গায় দেখতে চাই, আমি 10 বছর পরে বাঙালিদেরকে এই জায়গায় দেখতে চাই, আমি একটা বাংলাদেশ একটা চায়নার মতো সারা পৃথিবীর একটা ফ্যাক্টরির হাব হবে, যেখান থেকে শুধু কাপড় না, যেখান থেকে গ্লাস যাবে, যেখান থেকে টিভি যাবে, ফ্রিজ যাবে, গাড়ি বানাবো। আমরা কিন্তু অলরেডি মানে গাড়ির ফ্যাক্টরি আমাদের দেশে হচ্ছে। তো এখানে মানে আপনি শুধু চামড়া জাতীয় মানে দ্রব্য বা পাট জাতীয় দ্রব্য বা কাপড়ই আমরা মেক করব না, আমরা বিশ্বের জন্য, বিশ্বের যা প্রয়োজন এই বুঝে শুনে আমরা তাদের জন্য ওই জিনিসটাই বানাবো, লাইক এ চায়না। আমরা কিন্তু দেখুন এখানে নতুন কিছু কিন্তু আবিষ্কার করার কিছু নাই। আপনি সিম্পলি লাস্ট 50 ইয়ার হোয়াট চায়না ডিড, আমাদের গভর্নমেন্ট কালকে থেকে এটা কপি করলে আগামী 50 বছর পরে উইল বি বেটার দেন চায়না। কারণ চায়না কিন্তু জিরো থেকে আসছে, আমরা কিন্তু জিরোতে নাই। তো এখানে আমাদের নীতি নির্ধারক যারা আসলে আগামী বাংলাদেশের কর্ণধার, আগামী বাংলাদেশটাকে যারা লিড করবে, তাদেরকে কিন্তু এই জিনিসটা বুঝে, ডেফিনেটলি তারা নিশ্চয়ই এর চেয়ে অনেক বেটার বোঝেন, বাট তাদের যারা আছেন সৎ উদ্দেশ্য নিয়ে এবং মানুষের উপকারের জন্য আমি মনে করি কাজ করবে। এবং সমস্ত বাঙালিদেরকে যাতে করে আমরা প্রাউড ফিল করতে পারি বিদেশে বসে, যারা বিদেশে আসে এজ এ বাঙালি হিসেবে, যাতে আরেকজন না বলে যে আমি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান এনেছি, সে আসলে ইলেকট্রিকের কিছুই জানে না। তো আমি বাংলাদেশ থেকে একটা প্লাম্বার এনেছি, সে আসলে প্লাম্বিং আগে কখনো করেনি।
এই বদনামটা যাতে না হয়, যাতে এরকম আমরা শুনতে পাই যে তোমার দেশের একটা লোক আমি এনেছিলাম, তোমার কি কেউ আছে নাকি, তুমি এনে দাও, কারণ সে এত ভালো কাজ করে, সে এত পরিশ্রমী, সে এত সৎ। তো আমরা বাংলাদেশিরা, প্রত্যেকটা বাংলাদেশি আমরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে চাই, বাংলাদেশটাকে প্রতিনিধিত্ব করতে চাই, এবং সবাই মিলে আগামীর বাংলাদেশ আমি মনে করি অনেক সুন্দর হবে। আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, আপনি একমত হবেন কিনা জানি না। আমরা ধরেন ট্রেড লাইনে যারা আছে, ধরেন কনস্ট্রাকশন বলেন অথবা ইলেকট্রিক বলেন অথবা মেকানিক্যাল বলেন, তারা যারাই কাজ করছে তারা কিন্তু ধরেন ওই ট্রেডটায় পড়াশোনা করে কাজ করছে না, তারা কিন্তু True. কাজ করে তারা একটা পর্যায়ে চলে গেছে, এবং দেখা যাচ্ছে একটা ধরেন তাকে যদি একটা গাড়ি যদি এনে যায়, সে পুরোটা খুলে আবার লাগিয়ে দেবে, গাড়িটা কিন্তু সুন্দর চলছে। মানে তাদের কুইক লার্নার, প্র্যাকটিক্যাল নলেজ, এবং তারা খুব খুব সহজে কিন্তু যদি আগ্রহ থাকে শিখে যায়, যেভাবে করে True, শিখে যায়। তো true. এইটাকে তো একটা অ্যাডভান্টেজ আমাদের দেশের লোকদের, যে আমাদের তারা- দেশের মানুষ কিন্তু অ্যাবসলিউটলি, আমাদের দেশের ইয়াং জেনারেশন, তারা কিন্তু আমাদের থেকে হাজার গুণে স্মার্ট। আপনি মানে আমি যাদের সাথে মানে বাঙালি যাদের সাথে কাজ করি, মানে আমি অবাক হই যে ওদের বয়সে ওই লেভেলে আমার মাথায় কখনো ওই জিনিসটা আসতো না। তার মানে কি, দে হ্যাভ ভেরি ভেরি বিগ অ্যাডভান্টেজ। এবং দেখুন এই জন্যই কিন্তু জার্মানিতে আপনি দেখবেন ডুয়েল আপনার এডুকেশন সিস্টেমটা, কারণ হচ্ছে এখানে আপনি প্র্যাকটিক্যালিও শিখবেন, আপনি আবার থিওরিটিক্যালিও শিখবেন। এই দেশেও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ, তার মানে হচ্ছে আপনি কাজ করবেন, তার সাথে আবার আপনি মানে পড়াশোনাটাও করবেন। আমি মনে করি বাংলাদেশিদেরকে যদি এই মানে চান্সগুলো দেওয়া যায়, এই জিনিস এই সিস্টেমগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, আমরা বাংলাদেশিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো করব। কারণ আমাদের যে লার্নিং ক্যাপাসিটি, আমাদের যদি 40 বছরেরও একটা লোক আসে, তার যে নিউ আপনার টেকনোলজি লার্নিং বা নিউ থিংস লার্নিংয়ের যে ক্যাপাসিটি, আমি মনে করি পৃথিবীর অন্য অন্য দেশ থেকে আমরা অনেক বেটার। আমি কিন্তু অনেক বয়সের মানুষের সাথে কাজ করি, এবং কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তো বাংলাদেশিরা কিন্তু এই ব্যাপারে ভেরি স্মার্ট। জি, অনুষ্ঠানের পরে আমাদের শেষ পর্যায়ে চলেছে। আপনি যদি দুইটা বিষয় একটু যে উল্লেখ করে সামারাইজ করে, একটা হলো যে বাংলাদেশে যারা আছে, যারা বিদেশে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য জানা, তারা বেসিক্যালি অপরচুনিটি কীভাবে নেবে, তাদের কী করা উচিত, এবং এই অপরচুনিটিটাকে ফ্যাসিলিটেট করার জন্য যারা প্রবাসীতে যারা আছে তারা কীভাবে সাহায্য করতে পারে। বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো যে ভাই আপনারা ইন্টারনেটের দুনিয়া, সারা দুনিয়ায় কিন্তু যে কোনো জায়গায় আপনারা ব্রাউজ করতে পারবেন এবং দেখতে পারবেন। যার যেই দেশ ইচ্ছা সেই দেশটাকে আগে সিলেক্ট করে ওই দেশের শর্টেজ স্কিলগুলো আপনারা খোঁজার চেষ্টা করেন, এবং ওই শর্টেজ স্কিলের লিস্টগুলোকে প্রিন্ট আউট করে আপনার যে কোয়ালিটি আছে বা আপনার যে ইচ্ছা আছে ওই ইচ্ছার সাথে মিল করেন। দ্যাটস ইট, দ্যাট উইল বি মোর দেন এনাফ। বাংলাদেশি যারা আছেন, দেখুন আমরা 1 কোটি 20 লাখ বলি, 1.5 কোটি বলি, আসুন আপনি আমাদের পরিবারেরই আরেকটা মানুষকে হেল্প করি, যদি পরিবারে কেউ না থাকে প্রতিবেশীকে হেল্প করি, যদি তাও না থাকে গ্রামের একটা মানুষকে হেল্প করি। আমরা একজন যদি একজনকে হেল্প করি, আগামী 5 বছরে আমরা কিন্তু এই 1.5 কোটি প্রবাসী থেকে 3 কোটি প্রবাসী হব। আমাদের দেশের যেই বেকারত্ব সমস্যা, আমাদের দেশের যেই মানুষের কাজ না করার জন্য বা কাজ না পাওয়ার যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু সমাধান হবে। আসুন আমরা সবাই মিলে আগামী বাংলাদেশের জন্য কাজ করি। আপনি কতটুকু আশাবাদী নতুন বাংলাদেশ পরিবর্তন হবে? আমি 100% আশাবাদী, ইনশাল্লাহ। ধন্যবাদ, অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আজকে আমাদের প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম যে অনেক কিছু চলে, তারপরে আমরা চলে গেলাম যে আসলে আমরা যখন বিদেশ নিয়ে চিন্তা করি যে বিদেশে যাওয়ার জন্য কি করা উচিত, যদি একটু স্কিল ডেভেলপ করা যায় তাহলে একটু ডিফারেন্ট লেভেলে কাজ করা যায়, এবং আমাদের সম্মানটা একটু বেড়ে যায়, এবং আমরা যদি দেখি যে রিমিউনারেশন বা যেই প্রাপ্যটা তার চেয়ে আমরা অধিক পাবো, যে বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, এবং এই করার জন্য সহযোগিতা প্রবাসীতে যারা আছেন তারা তথ্য দিয়ে বাংলাদেশে যারা আছে তাদেরকে সাহায্য করা উচিত, এবং সরকারি অবশ্যই শুনেছি যে অনেক পদক্ষেপ নেবে। তবে আমরা চেষ্টা করেছি সেই তথ্য দিয়ে আপনাদের কোনো জন্য। পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।